এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল। তারা যেন দায়িত্ব নিয়ে খেলে। ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলেন জাতীয় দলের একাংশ। ক্যারিবীয় কন্ডিশনে দাপুটে পারফরমেন্সে মানসিকতায় পরিবর্তন এসেছে ক্রিকেটারদের, বললেন সালাউদ্দিন। কাল মিউজিক ফেস্ট দিয়ে শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসরের উন্মাদনা। মঞ্চ মাতাবেন দেশ বিদেশের বিখ্যাত শিল্পীরা। সব টিকিট বিক্রি প্রস্তুত হোম অফ ক্রিকেট। টানা ম্যাচের ধকলে বাজে অবস্থা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের। বিরক্ত ক্রিকেটাররা। আগামী আসরে নীতি নির্ধারকদের কাছে ভেন্যু ও সময়ের দাবি। 10 নয় 25 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চায় বাফুফে। ফুটবলকে এগিয়ে নিতে এনএসসির কাছে আরও মাঠের দাবি। কমলাপুরে শুরু টার্ফ বসানোর কাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ শেষে রোববার 2 ধাপে দেশে ফিরেছেন জাতীয় দলের একাংশ। সকালে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ছাড়াও 4 ক্রিকেটার, আর সন্ধ্যায় ট্রফি হাতে ফেরেন 5 জন। প্রথমবারের মতো টি-20তে ক্যারিবিয়ানদের ক্লিন সুইপে ক্রিকেটারদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন সালাউদ্দিন। দৃশ্যটা রোববারের সকালের। বিমানবন্দরে একে একে বের হয়ে আসছেন টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে দুঃসহ স্মৃতি দেয়া বাংলাদেশের ক্রিকেটাররা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ছাপিয়েও সবার চোখে মুখে স্বস্তির ছাপ। দীর্ঘদিন পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে বুকে টেনে নিলেন তাসকিন, কিন্তু সেলফি শিকারীর আবদার যাও মেটাতে হলো হাসি মুখেই। ক্যামেরার লেন্স অনেকটা সময় অনুসরণ করেছে ব্যাটে অবিশ্বাস্য এক সিরিজ কাটানো জাকের আলী অনিককে। প্রথম ধাপে আসা হাসান নাহিদ রানারাও ছিলেন দৃশ্যপটে। তবে মাঠের নায়ক না হলেও এই সিরিজের নেপথ্যের অনুঘটক 14 বছর পর জাতীয় দলের কোচিং প্যানেলে ফেরা মোহাম্মদ সালাউদ্দিন। জানতে চাওয়া তারই কাছে এই সফরের মূল প্রাপ্তি। আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশি তারা নিজেরা ইনভলভ থাকতেছে। তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের। তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল। তারা যেন দায়িত্ব নিয়ে খেলে এবং সেটা তারা কীভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় যে হেড কোচ অনেক ফ্রিডম দিয়েছে যে তাদের চিন্তাভাবনার পরিবর্তন যেন তারা করতে পারে, এবং হেড কোচের যথেষ্ট ফ্রিডম দিচ্ছে এবং আমরাও যারা কোচিং স্টাফ আছি তো সবাই কিন্তু আমরা অনেক ফ্রিডম নিয়ে কাজ করতেছি। আমার মনে হয় এই কাজগুলো যদি আমরা আরও সামনে করতে পারি তখন হয়তো আরো ভালো কিছু হয়তো সামনে হতে পারে। তবে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ আর প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ, সিরিজ নিয়ে আক্ষেপও আছে। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সালাউদ্দিন দেখছেন উন্নতির সুযোগও। আপনি যদি এখনও দেখেন সবসময় দেখবেন যে টপ অর্ডারই খুঁজে পাবেন, আপনি কিন্তু লোয়ার অর্ডারে ব্যাটসম্যান খুঁজে পাবেন না যাদের আসলে এই রোলটা পালন করতে হয়। তাদের দিকে হয়তো আমরা সেভাবে নজরও দিই না। যে এই সিরিজে আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো অনেক কিছুই ছিল না, বাট ছেলেরা কিন্তু ভালোভাবেই তারা আমার মনে হয় ভালোই খেলেছে। আরও ভালো হয়তো হতে পারতো। সেইখান থেকেও তারপরে তারা যতটুকু করেছে আমার মনে হয় যে একটা নতুন টিম হিসেবে বা একটা নতুন গুছানো টিম হিসেবে আমার মনে হয় যে এটা তারা যথেষ্ট ভালো খেলেছে। অনেকগুলো জায়গায় আছে যেগুলো আমাদের আসলে অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করতে হবে এবং খুব বেশি আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত, কারণ আমরা তো ওয়েট করতে করতে অনেক দিন পার হয়ে যায়। তো আমরা এত বছর ক্রিকেট খেলার পরে আমাদের আমার মনে হয় যে আমাদের একটা স্টেজে আসা উচিত যেখানে আসলে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলবো। এদিন সন্ধ্যায় ট্রফি হাতে ফিরেছেন আরো 5 জন। প্রথম দিন 10 সদস্য ফিরলেও 2 ধাপে বাকিরা ফিরবেন সোমবার। লিটন একা আসবেন একই দিন বিকেল 5টায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মিউজিক ফেস্ট দিয়ে আগামীকাল শুরু হচ্ছে 11তম বিপিএল এর আনুষ্ঠানিক উন্মাদনা। পারফর্ম করবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। একই সঙ্গে থাকবেন দেশীয় মাইলস, অ্যাভয়েড রাফা, জেফার, মুজা, হান্নান ও সঞ্জয়। কনসার্ট ঘিরে হোম অফ ক্রিকেট সাজানো হয়েছে রঙিনভাবে। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে কনসার্টের সব টিকিট। 30 ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল। নতুন বাংলাদেশে প্রথম বিপিএল, চারিদিকে নতুনত্বের উৎসব, পরিবর্তনের ছোঁয়া সবকিছুতে যা লেগেছে বিপিএলও। এর মধ্য দিয়ে ক্রিকেটের দিন বদলের চেষ্টা। সাজানো হয়েছে মঞ্চ, চারিদিকে লাগানো হয়েছে রং বেরঙের আলোকসজ্জা। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরকে জাঁকজমকপূর্ণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিয়েছে বেশ কিছু উদ্যোগ। থিম সং, মাস্কট উন্মোচনের পর এবার মিউজিক ফেস্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিপিএল উন্মাদনা।
30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর 11তম আসরের 7 দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 2025 সালের 7 ফেব্রুয়ারি। মাঠের খেলা শুরুর আগেই বিপিএল কে ভিন্নভাবে আয়োজনের কথা বলে রেখেছিলেন বিসিবি সভাপতি, যার শুরুটা হচ্ছে মিউজিক ফেস্টের উৎসব মুখর অনুষ্ঠান দিয়ে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী পাকিস্তানি রাহাত ফতে আলী খান মঞ্চ মাতাবেন হোম অফ ক্রিকেটের। সেই কনসার্টকে সফল করতে বিসিবির নিরলস পরিশ্রম। মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম সাজানো হয়েছে রঙিনভাবে। শেষ মুহূর্তে ধোঁয়া মোছার কাজ করছেন কর্মীরা। দর্শকদের বসার স্থান প্রস্তুত করা হয়েছে সঙ্গীত পরিবেশনের স্টেজও। রাহাত ফতে আলী খান ছাড়াও হোম অফ ক্রিকেট মাতাবেন দেশীয় মাইলস, এভয়েড রাফা, জেফার, মুসা হান্নান ও সঞ্জয়। দুপুর 2:30 থেকে খোলা হবে স্টেডিয়ামের গেট, আর কনসার্ট শুরু হবে বিকেল 4:30টায়। বিপিএল উন্মাদনা সবার মাঝে ছড়িয়ে দিতে কমানো হয়েছে টিকিটের মূল্য। প্লাটিনাম সর্বোচ্চ 8,000 টাকা, গোল্ড 6,000, সিলভার 4,000, গ্র্যান্ড স্ট্যান্ড 1500 এবং জুয়েল ও মোস্তাক স্ট্যান্ড 500 করে ধরা হয়েছে। মূল্য কমানোর পর এরই মধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিট। ঢাকার পর একই ধারায় 25 ফেব্রুয়ারি চট্টগ্রাম এবং 27 ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট। এরপর 30 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এর মাঠের উত্তাপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে এনসিএল টি20 খবর। লো স্কোরিং ম্যাচে খুলনা বিভাগকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো। দ্বিতীয় কোয়ালিফায়ারে 38 রানের জয় পেয়েছে নাঈম শেখের দল। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে শেষে 8 উইকেটে 119 রান করে ঢাকা। জবাবে 81 রানেই গুটিয়ে যায় নুরুল হাসান সোহানরা। ম্যাচ সেরা কণ্ঠে স্তুতি ছড়েছে অধিনায়ককে নিয়ে। সিলেট থেকে সাব্বির মিথুনের রিপোর্ট। এনসিএলে ঢাকা মেট্রোর সাফল্যে টুর্নামেন্টের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে, পাশাপাশি প্রশংসিত হয়েছে তার অধিনায়কত্ব। উনি খুব ভালো ক্যাপ্টেন্সি করতেছে, সাথে সাথে ওনার ব্যাটিংটাও অনেক ইফেক্ট করতেছে। এই কারণে মাঠের ভিতরে যখন আমরা উনি যে ডিসিশন করে নিচ্ছে, খুব ভালো ডিসিশন নিচ্ছে, আর আমাদের সবসময় চাঙ্গা রাখতেছে, বলারদের ফ্রিডমটা দিচ্ছে যে এইভাবে করো বা এইভাবে করলে ভালো হয়, চেষ্টা করে দেখো। আপনি দেখবেন আজকে কায়েস ভাই যখন আউট হইলো, ওই বলটা দিয়ে শুধু বলছে যে একটা বল স্লিপ নেই, তো আমি বললাম ঠিক আছে ভাই দাঁড়ান। সো ওনার ডিসিশনগুলো ভালো হচ্ছে। ব্যাটিং এর ধরন নিয়ে থাকতে পারে প্রশ্ন, তবে ওই সমালোচনা নিয়েই রান করে যাচ্ছেন নাঈম শেখ। কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দলের সর্বোচ্চ স্কোরার। তার ব্যাটে চড়ে 119 রানের পুঁজি। প্রথম ইনিংস শেষে ওই রান কম মনে হলেও মেট্রোর বোলাররা কাজটা সহজ করে দেয়। খুলনার সবথেকে বড় তারকা মোস্তাফিজ ছিলেন রংহীন। লো স্কোরিং ম্যাচেও 4 ওভারে খরচ 35। গুরুত্বপূর্ণ ম্যাচে কাটার মাস্টারের জ্বলে না ওঠাটাও হারের কারণ খুলনার। যদিও বাদ পড়ে দলের ব্যাটিং ইউনিটকে কাঠগড়ায় দাঁড় করালেন মোহাম্মদ মিথুন। ফিজ এসেই যে আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিবে এরকম এক্সপেকটেশন আমাদের ছিল না, বাট ডেফিনেটলি ফিজের মতন একটা বোলার যদি কোনো সাইডে থাকে, তার উপরে একটা অন্যান্য বোলারদের থেকে একটু বেশি এক্সপেকটেশন থাকবে, এটা খুবই স্বাভাবিক। 120 আমি মনে করি যে আমাদের চেস করা উচিত ছিল, কারণ এতটাও খারাপ ছিল না যে 120। ইভেন ওরাও আমি বলবো না যে খুব ভালো ব্যাটিং করেছে। উইকেট অ্যাটলিস্ট 140-150 উইকেট ছিল। ব্যাটিংয়ে ওরাও ক্লাবস করেছে, আমরাও ক্লাবস করেছি। তো আমি মনে করি যে আজকের ম্যাচে যদি ব্যাটসম্যানরা আর একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতো, তাহলে হয়তোবা সিনারিও ডিফারেন্ট হতে পারত। চলতি এনসিএলে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে মেট্রো ও রংপুর। গ্রুপ পর্বে মেট্রো ও এলিমিনেটরে জিতেছে রংপুর। ফাইনালে যারা এগিয়ে যাবে তাদের মাথায় উঠবে বিজয়ের মুকুট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। টানা ম্যাচের ধকলে বাজে অবস্থা সিলেটের উইকেটের। এনসিএলের শেষ ভাগে এসে মন্থর উইকেটে আমেজ হারিয়েছে মার্কাটারি ক্রিকেট। ক্রিকেটাররাও বিরক্ত টানা ম্যাচে। নীতি নির্ধারকদের কাছে দাবি পরের আসর থেকে ভেন্যু আর সময় বাড়ানোর। সিলেট থেকে সাব্বির মিথুনের আরও একটি প্রতিবেদন। এনসিএল এর লঙ্গার ভার্সন, মেয়েদের সিরিজ, এরপর টি20। লাক্কাতুরার যেন বিশ্রামের সুযোগ নেই। হাই স্কোরিং ম্যাচের কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টি20 হিসেবে বড় আশীর্বাদ। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে ব্যস্ত সময় কাটাচ্ছে এই ভেন্যু, তাতে বিরক্ত ক্রিকেটাররাই। ওয়ার্কলোডের তো একটা বিষয় আছে, প্লেয়ারদের ক্ষেত্রেও যেমন যে আপনি টানা ম্যাচ খেললে একসময় যে বডি আর ওইভাবে সাপোর্ট দিতে পারে না, সেই উইকেটের ক্ষেত্রেও আপনার
আর আপনি যদি খেয়াল করেন যে অনেক ঘন ঘন ম্যাচ হয়েছে, উইকেটও রেস্ট পায়নি, প্লেয়াররাও রেস্ট পায়নি। তো ডেফিনেটলি টুর্নামেন্টটা অনেক ভালো ছিল, বাট মানে আমি পার্সোনালি এক্সপেক্ট করব যে যদি নেক্সট টাইম এরকম টুর্নামেন্ট হয় আর একটু সময় নিয়ে করলে ভালো, প্লেয়ারদের জন্যও ভালো। সেম যেমন উইকেটের কথা বললেন যে অতিরিক্ত খেলার কারণে কিন্তু উইকেটও আর ওই সাপোর্টটা দিতে পারছে না। প্রথম দিকে যেমন হাই স্কোরিং ম্যাচ হচ্ছিল, ওইটা আস্তে আস্তে কিন্তু হয়ে গেছে। কোয়ালিফায়ার পর্বের 3 ম্যাচই লো স্কোরিং। শুরুর মতো রান উৎসব নেই মারকাটারি ক্রিকেটও। পেসারদের বদলে উইকেটে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচ সেরা রকিবুল নিজেও মেনে নিয়েছেন সে সত্যতা। উইকেটটা মনে হয় শুরুতে একটু টিকে ছিল যখন আমরা ব্যাটিং করছি, বাট যখন আমি বোলিং করা শুরু করছি তখন মনে হয় না টিকে ছিল, কারণ আমার ভালো ভালো বল বিজয় ভাই কাভার বুঝে মেরে দিচ্ছিল। যদি ট্রিক হয়ে যায় তাহলে উনি মারতে পারতো না। আর আমার প্রথম ওভারে মাথায় প্রতি ম্যাচে কাজ করে আমি কত কম রান দিয়ে বেরিয়ে যাবো, আর আমার ভেরিয়েশনগুলো ভালো এক্সিকিউট করতে পারছি। ফাইনালের আগে অবশ্য সিলেটের ভেন্যু বিশ্রাম পাচ্ছে একদিন। গ্রাউন্ডসম্যানদের দক্ষতায় এই অল্প সময়ে কতটুকু প্রাণ ফিরে পায় এই উইকেট, সেটাই এখন দেখার বিষয়। শেষ 11 দিনে সিলেটের এই মূল ভেন্যুতে ম্যাচ গড়িয়েছে 18টা, বিশ্রাম মাত্র 2 দিন, যার প্রভাব পড়তে শুরু করেছে ক্রিকেটাররাও বিরক্ত এমন মন্থর গতির উইকেট দেখে। দর্শকরাও বিরক্ত হচ্ছেন। বিসিবি এবারের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী আসর থেকে সময় এবং ভেন্যু বাড়াবে কিনা সেটাই এখন দেখার বিষয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। এখনও সূচি চূড়ান্ত না হলেও সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। থ্রি লায়নদের অধিনায়কের দায়িত্বে জস বাটলার। 15 সদস্যের দলে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর ফিরেছেন জো রুট। এই স্কোয়াডই খেলবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ভারত সফরে 5 ম্যাচের টি20 সিরিজের 15 সদস্যের স্কোয়াড। চ্যাম্পিয়ন্স ট্রফির মেঘ কেটে গেলেও এখনও ঘোষণা হয়নি আসন্ন মেগা আসরের সূচি। কিছুটা জটিলতা আছে একটি ভেন্যু নিয়েও। তবে এসব নিয়ে না ভেবে সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 19 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ভারতে ওয়ানডে ও টি20 সিরিজ খেলবে ইংল্যান্ড। আসন্ন সিরিজকে মেগা আসরের প্রস্তুতির মঞ্চ হিসেবে নিয়েছে থ্রি লায়নরা। খুব একটা চমক ছাড়াই দল ঘোষণা করেছে ইসিবি। নিয়মিত অধিনায়ক জস বাটলার থাকবেন দলের নেতৃত্বে। তবে অলরাউন্ডার বেন স্টোকস থাকছেন না আসন্ন মেগা আসরে। হ্যামস্ট্রিং ইনজুরি তাকে ছিটকে দিয়েছে স্কোয়াড থেকে। কিছুটা চমক দেওয়া খবর হতে পারে জো রুটের দলে ফেরা, কারণ গেল 2023 বিশ্বকাপের পর ওয়ানডে ফরম্যাটে ছিলেন না ইংলিশ স্কোয়াডে। দীর্ঘ 1 বছর পর আবারও দলে ডাকা হয়েছে এই ক্রিকেটারকে, যিনি মূলত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে আছেন 1 নম্বর স্থানে। তাছাড়াও দলে আছেন জফরা আর্চার, আটকিংসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রেডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, শাকিব মোহাম্মদ, ফিল সল্ট এবং মার্কুট। স্কোয়াড থেকে বাদের তালিকায় আছেন স্যাম কারান, রিস টপলে, ম্যাথিউ পটের মতো ক্রিকেটাররা। এই 15 সদস্যের দলই খেলবে ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। টিম ইন্ডিয়ার বিপক্ষে 6, 9, 12 ফেব্রুয়ারি 3টি ওয়ানডে খেলবে ইংলিশরা। সম্ভাব্য তারিখ অনুযায়ী 22 ফেব্রুয়ারি বিগ ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে ইংল্যান্ড, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরের ম্যাচে 26 ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে 1 মার্চ। একই সঙ্গে ভারতের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যে দলে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে জো রুটকে, তার স্থানে জায়গা হয়েছে রেহান আহমেদের। 22 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি শেষ হবে টি20 সিরিজ। আর ওয়ানডে সিরিজ শেষ করেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ব্র্যান্ডন ম্যাককালামের দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। হাইব্রিড মডেলের পাশাপাশি এবার চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির নিউট্রাল ভেন্যু। কলম্বো নয়, ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম।
পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্মতি জানানোর পর দূর হয়ে যায় অনিশ্চয়তা। তবে একটি সিদ্ধান্ত বাকি ছিল, তা হলো টুর্নামেন্টের নিউট্রালাইজড ভেন্যু হবে কোথায়। যদিও আনুষ্ঠানিক না হলেও শুরু থেকে আলোচনায় ছিল সংযুক্ত আরব আমিরাতের নাম। সবকিছুই যখন মোটামুটি ঠিক, তখন হঠাৎই বাগড়া বাজায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করে এসএলসি। এ নিয়ে বিভিন্ন মহলে দেন দরবারও শুরু করে তারা। এর আগে হাইব্রিড মডেলের এশিয়া কাপ আয়োজনের অভিজ্ঞতা আছে লঙ্কান ক্রিকেটের। এসএলসির অহেতুক আগমন ভালো চোখে নেয়নি পিসিবি। সভাপতি মহসিন নাকভি শনিবার আলোচনায় বসেন এমিরেটস ক্রিকেট বোর্ড সভাপতির সঙ্গে। আলোচনাও ফলপ্রসূ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ক্রিকেট সুপার ক্লাসিকো ভারত পাকিস্তান ম্যাচ সহ। ভারতীয় গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করলেও অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে এবং দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক সেই পিসিবি কর্তা। নিউট্রালাইজড ভেন্যু চূড়ান্ত হলেও এখনও অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির তারিখ ঠিক করতে পারেনি পিসিবি। জানা গেছে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই টুর্নামেন্ট। এর আগে 1 মার্চ ভারত পাকিস্তানের ম্যাচের সূচি নির্ধারণ করা থাকলেও বিভিন্ন মাধ্যমে খবর এই ম্যাচ এগিয়ে অনুষ্ঠিত হতে পারে 23 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জল খোলা হলেও পিসিবি শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নেয়ায় কেটে যায় সংকট। তবে ভবিষ্যতের জন্য সমস্যা আরও বেড়েছে, কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের শর্ত আগামী 4 বছর ভারতের সব বৈশ্বিক টুর্নামেন্টও হতে হবে এই মডেলে, যা অবশ্য মেনে নিয়েছে আইসিসিও। এসএম ইকবাল, সময় সংবাদ। অস্ট্রেলিয়া মারাত্মক বিতর্কের জন্ম দিল টিম ইন্ডিয়া। মেলবোর্নে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিরাট কোহলির খারাপ আচরণের পর মাঠেও অস্ট্রেলিয়ার মিডিয়া উপেক্ষা করেছে ভারত। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার গণমাধ্যম কর্মীদের সঙ্গে হিন্দিতে কথা বলেন রবীন্দ্র জাদেজা। বক্সিং ডে টেস্ট নিয়ে চাপে থাকার জন্যই ভারত এমন আচরণ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বক্সিং ডে টেস্ট শুরু হতে এখনো হাতে 4 দিন, কিন্তু তার ব্যাপক উত্তাপ মেলবোর্নে। সিরিজে সমতা থাকলেও বেশ চাপে আছে ভারত, আর তাই পরিস্থিতি জটিল করে নির্ভর থাকার চেষ্টা করছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আলোচনার সূত্রপাত বিরাট কোহলিকে ঘিরে। মেলবোর্ন বিমানবন্দরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা, কিন্তু তাদের পাত্তা না দিয়ে ব্যাপক খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। সেখানে থাকা সাধারণ দর্শকরাও বিরাটের হঠাৎই রেগে যাওয়ার কথা বলেন। পরিস্থিতি ভিন্ন মাত্রা ধারণ করে এরপরে ভারত মাঠে অনুশীলন করতে এলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন দলের সহযোগী সদস্যরা। এমনকি ক্যামেরা সরিয়ে দেয়া হয়। জানানো হয় অনুশীলনের কোনো চিত্র ধারণ করা যাবে না, যদিও এই অনুশীলন কাভার করার আনুষ্ঠানিক আমন্ত্রণ ছিল অস্ট্রেলিয়া সাংবাদিকদের। পরিস্থিতি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেও হতো, সেটা ভিন্ন মাত্রায় নিয়ে যান রবীন্দ্র জাদেজা। অনুশীলন শেষ করে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন এই অলরাউন্ডার, কিন্তু তিনি মারাত্মকভাবে উপেক্ষা করেন অস্ট্রেলিয়ার গণমাধ্যম। তাকে বারবার প্রশ্ন করা হলেও শুধুমাত্র হিন্দিতে কথা বলে চলে যান তিনি। কেন ইংরেজিতে কথা বলেননি তার জবাবে জানানো হয় হাতে সময় ছিল না খুব একটা, আর তাই দ্রুত চলে গেছেন তিনি। এদিকে বিতর্কের জন্ম দিলেও অনুশীলন নিয়ে বেজায় সিরিয়াস ভারত। পিঙ্ক বল টেস্টে গো হারার স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া রাহুলের দল। বাজে আবহাওয়ার অজুহাতে শেষ টেস্ট ড্র করলেও তাদের পারফরমেন্স ছিল হতাশার। যখন আমরা ভারতের বাইরে খেলতে যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ টপ অর্ডারদের রান করা। তারা যদি একটা ভালো শুরু এনে দেয়, তাহলে পরে যারা থাকে তাদের জন্য খুব সহজ হয়ে যায় ভালো করা। আমি বিশ্বাস রাখতে চাই এই ম্যাচে তারা ভালো করবে। দল হিসেবে ভালো করতে হলে টপ অর্ডারদের রানে ফেরার কোনো বিকল্প নেই। ব্যাটিং ইউনিটের সবার যদি অবদান থাকে, তবে তার সুফল পুরো দল পায়। 26 ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। একটি করে টেস্ট জেতায় সিরিজের সমতা। তৃতীয় ম্যাচটি দেখেছে ড্রয়ের মুখ। এসএম ইকবাল, সময় সংবাদ। 10 বছর নয়, 25 বছরের জন্য চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়াম লিজ নিতে চাচ্ছে বাফুফে। এর বাইরেও এনএসসির কাছে আরও 4-5টা মাঠ দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া শুরু হয়েছে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ সংস্কারের প্রাথমিক কাজ। আগামী বছরের মার্চেই সম্পূর্ণ প্রস্তুত মাঠ বুঝে পাবেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। MA আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ
দিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকেই একটা মাঠের জন্য কতই না হাহাকার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে অবশেষে ক্রীড়া উপদেষ্টার এমন ঘোষণার পর কিছুটা তৃপ্তির ঢেকুর বাফুফে কর্তাদের কণ্ঠে। চট্টলায় ফিরছে দেশের ফুটবল, যে মাঠ কমাস আগেই পর্যবেক্ষণ করেছিলেন আসিফ মাহমুদ। যদিও 10 বছরের জন্য নয়, এম এ আজিজ স্টেডিয়াম আরো বেশি সময়ের জন্য পেতে চায় ফেডারেশন, দেখতে চায় আধুনিক রূপে। আমাদের মন্ত্রণালয়ের প্রতি রিকোয়েস্ট রয়েছে এটা যেন কমপক্ষে 25 বছর দেওয়া হয়, বিকজ হচ্ছে আমাদের পাশে যে টার্ফ রয়েছে বাফুফের টার্ফ প্লাস হচ্ছে কমলাপুর টার্ফ, এটা 25 বছরের জন্য আমাদের লিজ দেওয়া হয়েছে। আধুনিক কিভাবে একটা স্টেডিয়াম ফুটবলের জন্য আধুনিক স্টেডিয়াম হয়, আমরা সেই অনুযায়ী আসলে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা সেই বাস্তবায়নের জন্য কাজ করব। চাপ কমাতে এবারের ঘরোয়া ফুটবল লিগের ভেন্যু তালিকায় যুক্ত হয়েছে গাজীপুর স্টেডিয়ামের নাম। তবে সেই মাঠ দেখলে চক্ষু চরক গাছ হবে যে কারো। কিংস অ্যারেনা বাদে বাকি ভেন্যুগুলোরও বেহাল দশা, তাই এনএসসির কাছে এবার নতুন দাবি রাখতে যাচ্ছে বাফুফে। 4-5টা স্টেডিয়াম বাফুফের যদি থাকে তাহলে সংস্কার কাজ আমরা কিন্তু সারা বছর করে নিব, রক্ষণাবেক্ষণ করতে পারবো এবং আমাদের মাঠে খেলাটাও সুন্দরভাবে পরিচালিত হবে। বাফুফের কমলাপুর স্টেডিয়ামের অবস্থাও ভালো না, টার্ফের মেয়াদ পেরিয়েছে বহু আগে। অবশেষে সেই ভেন্যুও দেখতে চলেছে আশার আলো। ফেডারেশন ভবনের প্র্যাকটিস গ্রাউন্ডও পাবে নতুন রূপ। এত পরিমাণের এখানে খেলা হয়েছে যে আমাদের টার্ফের আসলে পরিবর্তন দরকার ছিল। ফিফা টেন্ডারের মাধ্যমে একটা নেদারল্যান্ডের একটা কোম্পানিকে তারা কাজ দিয়েছে এবং তারা কাজের প্রাথমিক পর্যায়ে শুরু করেছে। মার্চের শেষ নাগাদ আমরা আসলে সম্পূর্ণভাবে হয়তো যে কোম্পানি কাজ শেষ করতে পারবে। আমরা 2টা কাজই কিন্তু মার্চে শেষ করব, সো ওইটা যখন মোটামুটি শেষ হবে, যেহেতু এখানে আমাদের খেলাধুলা প্র্যাকটিস হয়, আমরা এটা আসলে জানুয়ারির শেষ দিকে উঠাবো। এদিকে এনএসসির কাছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ কমিশনারের রুম করে দেওয়ার দাবি জানিয়েছিল বাফুফে। তা বাদে বাকি সবকিছুই ফেডারেশনের মন মতো হয়েছে। আগামী জানুয়ারিতেই মাঠ বুঝে পাবে বলে বিশ্বাস সাধারণ সম্পাদকের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সোমবার থেকে শুরু হচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্ট। এই আসর দিয়ে দীর্ঘ 7 মাস পর মাওলানা ভাসানী স্টেডিয়ামে ফিরছে হকি। প্রথম দিনে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিপক্ষ বিকেএসপি ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়। এছাড়া টুর্নামেন্টের বাকি দলগুলোর মধ্যে আছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বাংলাদেশ বিমান বাহিনী। নতুন কমিটির অধীনে এটাই হকির প্রথম টুর্নামেন্ট। আসরের অংশ নেয়নি ঘরোয়া লিগে খেলা কোনো ক্লাব। সংবাদ সম্মেলনে এই নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফেডারেশনের সাধারণ সম্পাদক। কি কারণে ক্লাবরা আসতে পারেন নাই, এইবারকার কথা তো আমি এটা বলতে পারি, যেহেতু ক্লাবগুলি টিম ক্লোজ নাই, টিমগুলি নাই, আমরা কিন্তু ওনাদেরকে দাওয়াত দিয়েছি যে আপনারা আসেন খেলেন, বাট ওনাদের টিম নাই, ওনারা টিমকে প্র্যাকটিস দিতে পারেন নাই, ওদের টিম রেডি করতে পারেনি, বলি ওটা নেই। আদারওয়াইজ আপনি যে বললেন স্বাধীনতা, বিজয় দিবস, তারপরে আমাদের সব টুর্নামেন্টগুলি ওপেন টুর্নামেন্ট, এখানে ক্লাব সবাই পার্টিসিপেট করতে পারে। আমরা সব চালু করে নিতে পারি, একবার ক্লাবে প্লেয়ারগুলি ইন হয়ে গেলে ওনারা যখন পুরো টিম পেয়ে যাবে আর ওনারা যখন দেখবে একটার পর একটা টুর্নামেন্ট হচ্ছে, লিগ হচ্ছে, সবাই তো ডেফিনেটলি পার্টিসিপেট করতে যাবে। আয়োজিত হয়েছে বিজয় দিবস জাতীয় 9 বল পুল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের রুদ্ধশ্বাস ফাইনালে মুহিবুল হাসান রিফাতকে 12-13 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আবদুল্লাহ সাগর। 6 দিনব্যাপী এই টুর্নামেন্টে আয়োজন করেছে বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন, যেখানে সারা বাংলাদেশ থেকে অংশ নেন 107 জন প্রতিযোগী। ফাইনালে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুদ্দিন ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা। ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফেডারেশন সভাপতি ও বিসিবি পরিচালক। চ্যাম্পিয়ন হয়ে 60,000 টাকা পুরস্কার পেয়েছেন আবদুল্লাহ সাগর। দীর্ঘদিন পর ফেডারেশনের এমন টুর্নামেন্ট আয়োজনে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের দাবি তাদের। ইতিমধ্যেই পরিকল্পনা করেছি যে আমরা বিদেশ থেকে ট্রেনার আনবো, কোচ এনে আমরা চেষ্টা করব যে এই আমাদের প্লেয়ারদেরকে ট্রেন করার জন্য, যাতে করে ওরা বিশ্বের সব দেশে গিয়ে ভালো করতে পারে এবং প্রতিযোগিতায় তাদের সাথে কম্পিটিশন করতে পারে। আরও ব্যাপকভাবে এটাকে জনপ্রিয় করার জন্য, খেলোয়াড়দেরকে প্রশিক্ষিত করার জন্য আমাদের আসলেই অর্থের দরকার।
সো এই অর্থের জন্য আপনারা যে ভূমিকাটা পালন করতে পারেন, এই ভূমিকার উপর নির্ভর করে বিজনেসম্যানরাও বা প্রতিষ্ঠানগুলো, কর্পোরেট হাউসগুলো আগিয়ে আসবে। সমগ্র বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই, আমাদেরকে ঢাকা চিটাগংয়ের বাইরে যেতে হবে। সংস্কারের পাশাপাশি ফেডারেশন থেকে নিয়মিত বেতন দাবি করেছেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের খেলোয়াড়রা। এই ডিসিপ্লিনে অর্থ না থাকায় দিন দিন ভলিবল থেকে আগ্রহ হারাচ্ছেন উদীয়মান খেলোয়াড়রা। আমাদের মোটিভটা ওইভাবে নাই, কিন্তু আমাদের কিন্তু ওইভাবে মোটিভেট করা হচ্ছে না। সত্যি বলতে এতদিন হয়ে আসেনি, সামনে কি হবে জানি না। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন ভলিবলে, তবে সেখানে পড়েছে ভাটা। একসময় বয়স ভিত্তিক দলে অধিনায়কত্ব করেছেন তানভীর হোসেন তন্ময়। হারানোর অভিজ্ঞতা আছে চীন, ইরাক, কাতারের মতো শক্তিশালী দলকে, তবে এখন তা শুধুই অতীত। দীর্ঘদিন ধরে ভলিবলের কোনো খেলা বা ন্যাশনাল ক্যাম্প না থাকায় এই ডিসিপ্লিন থেকে আগ্রহ হারাচ্ছেন তানভীরের মতো অনেক উদীয়মান খেলোয়াড়। দেশের অন্যান্য ফেডারেশনের মতো ভলিবল ফেডারেশনও খেলোয়াড়দের দেয় না কোনো বেতন ভাতা। কোনো টুর্নামেন্ট বা আন্তর্জাতিক খেলা থাকলে সেখান থেকে সামান্য অর্থ পান খেলোয়াড়রা। তাও বন্ধ হওয়ায় এই খেলা ছেড়ে অনেকেই বেছে নিচ্ছেন অন্য পেশা। ভলিবল ফেডারেশনকে দীর্ঘদিন ধরে কুক্ষিগত করে রেখেছেন আশিকুর রহমান মিকুর মতো সংগঠক। খেলোয়াড়দের কথা না ভেবে করেছেন নিজের পকেট ভারী। তাই পরিবর্তিত বাংলাদেশে সেই ধারার পরিবর্তন চান খেলোয়াড়রা। দাবি থাকবে, দাবি বলা যায়, দাবি থাকবে যে অন্তত ন্যাশনাল টিমের সামান্য কিছু হলেও একটা বেতন থাকুক, যেটা একটা প্রফেশনালিজমের মধ্যে আসুক। একটা আসলে তো আমরা প্রফেশনালিজমের মধ্যে নাই। প্রথম জেলা লেভেলে, তারপরে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে, তারপরে আপনার ফার্স্ট ডিভিশন লেভেলে, এভাবে খেলে খেলে কিন্তু ন্যাশনাল প্লেয়ার আসে। তো সেইখান থেকে যদি আমরা এসে যদি সেটা প্লেয়ার ধাক্কা খেয়ে এসেই যে না ভলিবলে কিছু নেই, এটা কিন্তু সে সিটকে পড়বেই। বিভিন্ন বাহিনীর খেলোয়াড় ছাড়া ভলিবল জাতীয় দলের অনেক খেলোয়াড়ই দীর্ঘদিন অনুশীলনের বাইরে। তাতে অনেকেই পড়েছেন ফিটনেস ঘাটতিতে। তাই সহসাই ক্যাম্প চালু করার দাবি জানিয়েছেন খেলোয়াড়রা। আমাদেরকে ভলিবল এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের টুর্নামেন্টগুলো খেলতে হবে, দেশীয় টুর্নামেন্টগুলো খেলতে হবে মাস্ট, এবং ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো আছে, বাইরের টুর্নামেন্ট, অবশ্যই আমাদের এগুলো পার্টিসিপেট করতে প্রত্যেক টুর্নামেন্টে। টুর্নামেন্ট খেললে কিছু পারিশ্রমিক থাকে বা আপনার পকেট মানি থাকে বা আপনার ম্যাচ ফি থাকে, এইগুলাই। কিন্তু আমরা চাই প্লেয়ারদেরকে যেন পাশাপাশি ফেডারেশনের যে কমিটি আসবে যেন প্লেয়ারদেরকে একটু দেখে। লাস্ট 4 মাস ধরে আমি কোনো প্র্যাকটিসের মধ্যে নাই, ইউনিভার্সিটিতে জাস্ট প্র্যাকটিসে আছি। তো ইউনিভার্সিটির প্র্যাকটিস কেমন হয়, এক সাইডে 3 জন প্লেয়ার আর এক সাইডে 3 জন প্লেয়ার খেলতেছে। আমরা 6 জন আছি ঢাকা ইউনিভার্সিটিতে। যারা বাহিনীতে আছে তারা মোটামুটি প্র্যাকটিসের মধ্যে আছে, যে কারণে আমরা যারা সিভিল প্লেয়ার আছি তাদের কিন্তু ফিটনেস এখন টোটালি নাই বললেই চলে। চলতি বছর সবশেষ স্বাধীনতা দিবস টুর্নামেন্ট আয়োজন করেছিল ফেডারেশন। এরপর আর কোনো টুর্নামেন্ট আয়োজন করেনি তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলা সবের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ইতিহাস করে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলেন টি-20 দলের একাংশ। ক্যারিবীয় কন্ডিশনে দাপুটে পারফরমেন্সে মানসিকতায় পরিবর্তন এসেছে ক্রিকেটারদের, বললেন সালাউদ্দিন। সোমবার মিউজিক ফেস্ট দিয়ে শুরু হচ্ছে বিপিএলের 11তম আসরের উন্মাদনা। মঞ্চ মাতাবেন দেশ বিদেশের বিখ্যাত শিল্পীরা। সব টিকিট বিক্রি প্রস্তুত। হোম অফ ক্রিকেট এবং 10 নয় 25 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চায় বাফুফে। ফুটবলকে এগিয়ে নিতে এনএসসির কাছে আরও মাঠের দাবি। কমলাপুরে শুরু টার্ফ বসানোর কাজ। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।